আসসালামু আলাইকুম। এসএসসি রসায়ন অধ্যায় 11 এই চ্যাপ্টারের আজকের পর্বে আমরা দুইটা সৃজনশীল প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব। যে সৃজনশীল প্রশ্ন দুইটা ময়মনসিংহ বোর্ড 2023 সালে আসছে। এখানে প্রথম সৃজনশীল প্রশ্নটার দিকে তাকাও। এখানে বলছে ডি, ই এবং জি তিনটি জৈব যৌগ যাদের সাধারণ সংখ্যা দেওয়া আছে। এখন ডি দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে, ডি ডি তারপর ই তারপর জি, ডি ই জি তিনটা। তো প্রথমটা দেওয়া আছে, দেখো CnH2n+2, CnH2n+2। আর দ্বিতীয় নম্বরটা দেওয়া আছে CnH2n। আর পরটা দেওয়া আছে CnH2n+1 COOH। আর এইখানে বলে দিছে n সমান 2। ক্লিয়ার? এনের মান কত দিছে? 2 দিছে। তো প্রথমে ক নম্বর বলছে এলডিহাইড কাকে বলে। দেখো যে জৈব যৌগে CHO কার্যকারী মূলক আছে সেটা এলডিহাইড। ক্লিয়ার? এটা হচ্ছে এক কথায় উত্তর, যে জৈব যৌগে এলডিহাইড গ্রুপ বিদ্যমান তাকে এলডিহাইড বলা হবে। আর খ নম্বরে প্রশ্ন করছে এলপিজি কি। এলপিজি, এল মানে হচ্ছে লিকুইফাইড, পি হচ্ছে পেট্রোলিয়াম, জি মানে গ্যাস। তা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, যেমন হাইড্রোকার্বনের 1 থেকে 4 পর্যন্ত যে হাইড্রোকার্বনগুলো থাকে সেগুলো গ্যাস থাকে, এগুলোকেই বলা হয় এলপিজি মানে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। ক্লিয়ার? আর কার্বন নাম্বার 4-এর চেয়ে বেশি হলে সেটা আবার তরলের দিকে চলে যায়। ওকে, এরপর আমাদের দেখো গ নম্বর বলছে উদ্দীপকের জি থেকে কিভাবে ডি প্রস্তুত করা যাবে। জি থেকে ডি প্রস্তুত করবা। জিটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, কয় কার্বন বিশিষ্ট, এনের মান যদি এখানে 2 বসাতে হয় 2 আর এই 1 3, এটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড। আর এনের মান এখানে 2 বসা দিলে 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন। তাহলে আমরা এর আগের পর্বগুলোয় পড়ে আসছি যে কোনো কার্বক্সিলিক অ্যাসিডের যে কয়টা কার্বন থাকে তার চাইতে একটা কার্বন কম বিশিষ্ট অ্যালকেন বানানো যাবে। তো সেক্ষেত্রে আমাদের কার্বক্সিলিক অ্যাসিডটা আমরা লিখে দিতে পারি CH3CH2COOH। এটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করাবা। এটার সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করাও তাহলে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে CH3CH2COON, সোডিয়াম প্রোপানয়েড হয়ে যাবে। ক্লিয়ার? 3 কার্বন বিশিষ্ট এই সোডিয়াম প্রোপানয়েড, আর এখানে পানি তৈরি হবে যদিও H2। এই সোডিয়াম প্রোপানয়েডটা আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে CH2COON, আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে। এইবার কিন্তু ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে তখন তাহলে এইবার যখন ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া করবে তখন এই যে 3 কার্বন থেকে 1 কার্বন কমে গিয়ে থাকবে করে 2টা কার্বন, 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি করে ফেলবে। তা 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন CH3 একদম চোখ বন্ধ করে, এটা এদিক ওদিক কোনো দিকে না তাকিয়ে এখানে 3 কার্বন বিশিষ্ট সোডিয়াম এই যে প্রোপানয়েড সেটা থেকে 2টা কার্বন হয়ে যাবে, আর বাকিটা হয়ে যাবে সোডিয়াম কার্বনেট। ক্লিয়ার? এইখানে দেখো তাহলে যে কোনো কার্বক্সিলিক অ্যাসিড থেকে 2টা ধাপে অ্যালকেন তৈরি করা যাবে, এবং সেই অ্যালকেনটা এখানে যত কার্বন নাম্বার থাকবে কার্বক্সিলিক অ্যাসিডের তার সাথে একটা কার্বন কমে যাবে। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারবো জি থেকে ডি প্রস্তুত করা সম্ভব। ক্লিয়ার? এরপর দেখো ঘ নম্বর বলছে উদ্দীপকের ই যৌগটি সংযোজন বিক্রিয়া অংশগ্রহণ করলেও ডি করে না। তাহলে ই যৌগটা সংযোজন বিক্রিয়া অংশগ্রহণ করে, বা ডি যৌগটা সংযোজন বিক্রিয়া অংশগ্রহণ করে না। দেখো ই যৌগটা CnH2n কিসের সংকেত? অ্যালকিনের সংকেত। তাহলে কার্বন নাম্বার 2টা, তাহলে আমরা বলতে পারবো CH2 ডাবল বন্ড CH2। এরা মূলত এই যে হাইড্রোজেনের সাথে যখন বিক্রিয়া করবে সংযোজন বিক্রিয়া অংশগ্রহণ করে তখন একটা বন্ড ভেঙে গেলে 2 পাশে 2টা হাত খালি, তখন এই পাশে একটা হাইড্রোজেন এই পাশে একটা হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যালকেন হয়ে যায়। এই যে CH3 হয়ে যাবে, এক বন্ড CH3 হয়ে যাবে। তাহলে অ্যালকিন সমূহ তাদের এই যে ডাবল বন্ড থাকলে সেটা একটা বন্ড ভেঙে হাইড্রোজেন 2 পাশে 2টা যুক্ত হয়ে যায়। তা এটা হচ্ছে সংযোজন বিক্রিয়া, কিন্তু অ্যালকেনের ক্ষেত্রে এই কাজটা হয় না, কারণ অ্যালকেনের ক্ষেত্রে তো হাইড্রোজেন কোনো সংযোজন দরকারই হয় না, CH3, এটা কিন্তু সম্ভব না। এটা কোনো সংযোজন বিক্রিয়া অংশগ্রহণ করবে না। যে সংযোজন বিক্রিয়া মানেই তো 2 বা ততোধিক যৌগ পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা মাত্র যৌগ তৈরি করে।
তো এটা ক্ষেত্রে এটা সম্ভব না, কারণ এটার তো কোনো বন্ডও ভেঙে গিয়ে যে কোনো হাত খালি থাকবে তার সাথে যুক্ত হবে এরকম কিছু হয় না। এরা মূলত ধরো ব্রোমিনের সাথে বিক্রিয়া করে, সেটা এরকম হয়ে যায় CH3 CH2 Br এরকম তৈরি হতে পারে। তাহলে হাইড্রোব্রোমাইড এইভাবে তৈরি, তা কিন্তু সংযোজন বিক্রিয়া না। তাহলে এইখানে অ্যান্সার দেওয়া আছে, দেখে নাও, দেখবা ইজি। তো এই ছিল আমাদের ঘ নম্বরে। এইখানে দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটার দিকে তাকাও। এইখানে প্রথম বলছে রাসায়নিক বন্ধন কাকে বলে। তা রাসায়নিক বন্ধন হচ্ছে কোনো অণুতে, দেখো সোডিয়াম ক্লোরাইড যদি বলি, কোনো অণুতে পরমাণুগুলো যে আকর্ষণের বলে পরস্পরের সাথে যুক্ত থাকে সেটা হচ্ছে রাসায়নিক বন্ধন। তো এখানে দেখো সোডিয়ামের সাথে ক্লোরিন যে আকর্ষণে যুক্ত আছে এটাই হচ্ছে রাসায়নিক বন্ধন। আর খ নম্বর হচ্ছে পোলারিটি। পোলারিটিটা কি, দেখো পানি একটা পোলার যৌগ, হাইড্রোক্লোরিক একটা পোলার যৌগ। তাহলে এটা বুঝতে হবে, পানির ক্ষেত্রে যদি আমরা লিখি অক্সিজেন, একটা অক্সিজেনের সাথে এই একটা হাইড্রোজেন যুক্ত হবে, এই একটা হাইড্রোজেন যুক্ত হবে, এই যে অক্সিজেন হাইড্রোজেন হাইড্রোজেন। তো এই বন্ডগুলো তৈরি করবে এইখানে। দেখো এইখানে আমরা যদি বলি যে অক্সিজেন একটা ইলেকট্রন দান করছে আর হাইড্রোজেন একটা ইলেকট্রন মানে দান করে নেই, শেয়ার করছে আর কি। তো এই যে শেয়ারকৃত ইলেকট্রন, দেখো শেয়ারকৃত ইলেকট্রন এই অক্সিজেন টানবে নিজের দিকে টানবে, তখন এটা আংশিক ঋণাত্মক হয়ে যাবে আর এটা আংশিক ধনাত্মক হয়ে যাবে, আর এটাও আংশিক ধনাত্মক হয়ে যাবে, আংশিক ঋণাত্মক হয়ে যাবে। তো শেষ পর্যন্ত পানির অণুটা এরকম হয়ে যায় যে 2 আংশিক ঋণাত্মক আর হাইড্রোজেন আংশিক ধনাত্মক, এইখানে হাইড্রোজেন আংশিক ধনাত্মক হয়ে যাবে। তো সেমভাবে হাইড্রোক্লোরিকের ক্ষেত্রে তাও যে বন্ধন গঠন করে, যেমন হাইড্রোজেন আর ক্লোরিন যে বন্ধন গঠন করে সেখানে একটা শেয়ার করে, এটা হাইড্রোজেন দিলাম, এটা ক্লোরিন, তাও কিন্তু ক্লোরিন আংশিক ঋণাত্মক হয়ে যায়, আংশিক ঋণাত্মক, আর হাইড্রোজেন আংশিক ধনাত্মক হয়ে যায়। তো এই যে আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক আয়ন তৈরি করে, এটাই হচ্ছে মূলত পোলারিটি। আর এই পোলারিটি তৈরি করবে সমযোজী যৌগের ক্ষেত্রে, যেখানে অধাতু বিক্রিয়া করে মিলে, তো আমরা জানি সমযোজী যৌগ তৈরি করে, এটা সমযোজী, এটাও সমযোজী। তাই সমযোজী যৌগের ক্ষেত্রে যারা আংশিক ধনাত্মক ঋণাত্মক আয়ন তৈরি করবে তারা মূলত পোলারিটি তৈরি করে, পোলার যৌগ। আর আয়নিক যৌগের ক্ষেত্রে এটা হয় না, আয়নিক যৌগের ক্ষেত্রে এমনিতেই প্লাস মাইনাস থাকে, কারণ আয়নিক যৌগের ক্ষেত্রে যৌগ গঠিতই হয় প্লাস মাইনাসের মাধ্যমে। তো এটা ছিল পোলারিটি। এরপর গ নম্বরে কি আছে, গ নম্বরে আছে উদ্দীপকের বিক্রিয়াটি কোন ধরনের ব্যাখ্যা করে। এখন উদ্দীপকের বিক্রিয়াটা কি দেওয়া আছে, দেখো উদ্দীপকের বিক্রিয়াটা দেওয়া আছে CH3COO আর এখানে C2 দেখো আছে C2H5 এটার সাথে পানি যুক্ত হয়েছে হাইড্রোক্লোরিকের উপস্থিতিতে। তো প্রথমে একটা এক যৌগ দিয়ে দিয়েছে, তারপর দিয়েছে CH3COOH, এই যে CH3COOH। তো এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। দেখো CH3COO, এই হাইড্রোজেন থেকে যদি একটা এইচ এখানে চলে আসে অ্যাসিড হয়ে যায়। তা হাইড্রোজেন না, পানি, তা পানি থেকে একটা হাইড্রোজেন চলে গেলে বাকি থাকে OH, সেই OHটা এটার সাথে মিলে একটা এই যে C2H5OH অ্যালকোহল তৈরি করবে ইথানল। আমরা জানি এটা কি ইথানল। তো আমাদের গ নম্বরে বলছে উদ্দীপকের বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া। তো এই বিক্রিয়াটা যেহেতু তীর চিহ্ন এইভাবে দেওয়া আছে, তাহলে এটা একটা উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়াটা কি, যেখানে এই দুইটা যুক্ত হয়ে এই দুইটা তৈরি করছে, সেমভাবে এই দুইটা মিলে আবার এই দুইটা তৈরি করবে, এটাই হচ্ছে উভমুখী বিক্রিয়া। এটা তোমাদের চ্যাপ্টার 7-এ দেওয়া ছিল। তবে চ্যাপ্টার 7-এ ওইখানে দেওয়া ছিল এরকমের যে এই দুইটা এই পাশে দেওয়া ছিল আর এই দুইটা এই পাশে দেওয়া ছিল। তাহলে উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে তোমরা একটু ব্যাখ্যা পড়ে নাও, দেখবা এটা একদম ইজি। কারণ উভমুখী বিক্রিয়া হচ্ছে যেখানে এই যে বিক্রিয়কগুলো বিক্রিয়া করে উৎপাদ তৈরি করে, আমরা উৎপাদ দুইটা সেমভাবে বিক্রিয়া করে বিক্রিয়ক তৈরি করবে, সেটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। তো আমাদের এখানে বলছে উদ্দীপকের এক যৌগ থেকে অ্যালকেন তৈরি করা যায় সমীকরণ সহ। দেখো এটা থেকে তুমি অ্যালকেন তৈরি করবা, এই যে এটা হচ্ছে অ্যালকোহল ইথানল। তাহলে এটাকে লেখা যায় এইভাবে CH3CH2OH, এটা থেকে অ্যালকেন তৈরি করবো। তাহলে প্রথমে অ্যালকিন তৈরি করতে পারো কিভাবে, কারণ আমরা জানি সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে H2SO4 দিলে এক অণু পানি বিয়োজিত হয়ে যায়, আলাদা হয়ে যায়,
তখন হয়ে যায় CH2 ডাবল বন্ড CH2, আর এইখানে হয়ে যাবে এই যে পানি আলাদা হয়ে যায়। এই যে অ্যালকিন তৈরি করলো, এই অ্যালকিনের সাথে যদি হাইড্রোজেনের সংযোজন বিক্রিয়া করাও, তা হাইড্রোজেনের সংযোজন বিক্রিয়া করাইলে দুই পাশে একটা করে হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে, CH3 তাহলে ইথেন তৈরি হয়ে গেল। তাহলে দেখো আমরা বলতে পারবো উদ্দীপকের এক যৌগ থেকে অ্যালকেন তৈরি করা সম্ভব। এই ইথেন মানেই হচ্ছে অ্যালকেন। তো এটা আমাদের মেইন বইতে কিন্তু এটা দেওয়া ছিল। এই ছিল আমাদের ময়মনসিংহ বোর্ড শেষের প্রশ্নটা। তো আজকে আমরা দুইটা প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করলাম, ময়মনসিংহ বোর্ডের 2023 সালে যে প্রশ্ন দুটো আসছে। আগামী পর্বে আমরা ঢাকা বোর্ড 2022 সালের দুইটা প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।